আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মাহবুব রহমান, সহকারী শিক্ষক, আমনাবাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, শ্রীবন্দর, দিনাজপুর। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে তোমাদের অনুশীলনী 9-এর মূল বইয়ের আলোচনা করেছিলাম। আজকে অনুশীলনী অধ্যায় 9-এর শতকরা অধ্যায়ের উপর সৃজনশীল অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা আমার সঙ্গে খাতা এবং কলম নিয়ে অঙ্কগুলো তুলে নেওয়ার চেষ্টা করবে। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখো, আমি তোমাদের জন্য 4টি অঙ্ক নিয়ে এসেছি। 4টি এখানে অঙ্ক দেওয়া আছে, একটু আমরা পড়ে তারপরে আমরা আমাদের কাজে যাব। দেখো, প্রথমে লেখা আছে যে হাসান সাহেব ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিলেন, 8 বছর পর মোট 98,000 টাকা পরিশোধ করেন। উদ্দীপক আমাদের এইটা। প্রশ্ন হচ্ছে এখানে 3টা দেওয়া আছে। মুনাফা কত? খ নম্বরে আসলের উপর ব্যাংকের মুনাফার হার নির্ণয় করো। গ নম্বরে বলছে মুনাফার হার একই হলে 2500 টাকা 5 বছরের মুনাফা কত হবে। 2 নম্বরে বলা হয়েছে যে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 16% কমে 4,620 টাকায় একটি টেবিল বিক্রয় করলেন। প্রশ্ন হচ্ছে ক নম্বরে যে টেবিলটির ক্রয় মূল্য কত, খ নম্বরে 16% লাভে টেবিলটির বিক্রয় মূল্য কত। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্ক দেখো যে মধুপুর গ্রামের মোট জনসংখ্যা 1,620 জন, এর মধ্যে 60% লোক শিক্ষিত। ক নম্বরে প্রশ্ন করছি আমি যে ওই গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত। খ নম্বরে দেওয়া আছে 75% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত। 4 নম্বরে দেওয়া আছে রহিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2,000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%। প্রশ্ন দেওয়া আছে এখানে যে 100 টাকায় 5 বছর মুনাফা কত। খ নম্বরে 3 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা খাতা কলম এবং খাতা নিয়ে বসো এবং অঙ্কগুলো তুলে নেওয়ার চেষ্টা করো। তা প্রিয় শিক্ষার্থীরা, দেখো প্রথমে ক নম্বরে লেখা আছে যে মুনাফা। মুনাফা বলতে আমরা কি বুঝি? যে 100 টাকা 1 বছরের যেটা হয়। দেখো লাভটার কথা বলা হয়েছে যে হাসান সাহেব ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিলেন, তাহলে আসল হলো আমাদের 50,000, আর 8 বছর পরে আসল সহ মুনাফা পরিশোধ করছে 98,000 টাকা। তা আমাদের এখানে চাওয়া হয়েছে যে মুনাফা কত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে লিখব 1 নং সমাধান। তোমরা এটা লিখবা। এখন আমরা যেহেতু মুনাফার কথা বলা হয়েছে, তোমরা 8 বছর পরে মুনাফা লিখতে পারো বা সরাসরি মুনাফা লিখতে পারো। তাহলে আমরা লিখবো এখানে যে মুনাফাটা কত হচ্ছে। দেখো তো 98,000 টাকা থেকে আসল যে 50,000 টাকা, এটা আমরা বাদ দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে আমাদের কত এসেছে? 48,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কয়ের উত্তর কিন্তু আমরা এটা পেলাম। এবার বলছে আসলের উপর ব্যাংকের মুনাফার হার নির্ণয় করো। তাহলে আসলের উপর মুনাফা বলতে 50,000 টাকার উপর আমাদের এটা মুনাফাটা আমরা বাইর করব। তাইলে আমরা কয় আমাদের উত্তর এটাই। তোমরা এখন এখানে লিখতে পারো মুনাফা কত হলো? 48,000 টাকা। এটা হলো উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, কয়ের উত্তর আমাদের শেষ। এবার আসি আমরা ক্ষয়ে। দেখো ক্ষয়ে বলা হয়েছে আমরা লিখব ক হাতে প্রাপ্ত ক হাতে প্রাপ্ত কি মুনাফা কত পেয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, যে কোয়া থেকে প্রাপ্ত কত পেলাম? মুনাফা পেলাম 48,000 টাকা। তো এই কত টাকার উপর এটা আমাদের আসল ছিল? দেখো এখানে 50,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব 50,000 টাকার কয় বছরের মুনাফা? 8 বছরের মুনাফা। কত টাকা পাইলাম? 48,000 টাকা, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 50,000 টাকা 8 বছরের মুনাফা পাইছি কত? 48,000 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কি কম হবে না বেশি হবে?
কম, কম হলে কি হয়? ভাগ হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেওয়া আছে কত? যে শতকরা যেহেতু বলা হয়েছে মুনাফার হার, তাহলে আমরা লিখব যে অতএব 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে কত হচ্ছে? গুণ 100/50,000 গুণ 8। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটাকে লঘিষ্ঠ আকার প্রকাশ করব। লঘিষ্ঠ আকারে নিয়ে আসবো বলতে উপরে নিচে আমরা ভাগ দিব। দেখো এখানে যদি আমরা 3 শূন্য বাদ দিই, এখানেও 3 বাদ দিতে পারি, তার 50 থাকলো আমাদের। তাহলে 50 দিয়ে আমরা এটাকে ভাগ দিলে হয় আমাদের 2, 2 দিয়ে আমরা 8কে ভাগ দিলে হয় 4, 4 দিয়ে এটাকে দিলে হয় আমাদের 12। তার মানে কত পাইলাম আমি? 12 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের হচ্ছে কি পাইলাম? এখানে বলা হয়েছে আসলের উপর মুনাফার হার নির্ণয়। তাইলে আমরা কি লিখবো? ক নম্বরটা আমি দিলে মিশাই দিলাম, দেখো তোমরা। তাইলে আমি কি লিখবো এখন? যে অতএব বার্ষিক মুনাফার হার কত? 12%। এটা আমার উত্তর। তাহলে ক্ষয় উত্তর কত পাইলাম? বার্ষিক মুনাফার হার হলো 12%। তাইলে এবার আমরা আসি গ নম্বরে। প্রিয় শিক্ষার্থীরা, খ থেকে কিন্তু আমরা পেয়েছি বার্ষিক মুনাফার হার কত পেলাম? 12। এই জন্য এখানে লেখা আছে যে মুনাফার হার একই হলে, তার মানে খতে যে আমরা 12% মুনাফা পাইলাম, ওইটাতে বলছে যদি একই হয় তাহলে 2500 টাকা 5 বছর মুনাফা কত হবে? তাহলে আমরা লিখব কি? যে খ হতে প্রাপ্ত, খ হতে প্রাপ্ত কি লিখব? বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার কত হবে? 12%, তাই না? 12% আমাদের আসলো মুনাফার হার। এখন আমরা এইটাই লিখবো যে মুনাফার 12% বলতে কি? 100 টাকা 1 বছর মুনাফার বোঝানো হয়েছে। তাহলে আমরা নিচে লিখবো যে 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 12 টাকা, তাই না? 100 টাকা 1 বছরের মুনাফা 12 টাকা। তাহলে আমরা লিখব যে অতএব 1 টাকা 1 বছরের মুনাফা কি হবে? কম হবে। কম হইলে ভাগ। এবার কি বলা হয়েছে? যে 2500 টাকা 5 বছরের মুনাফা, তাহলে কত হবে? তাহলে আমরা লিখব 2500 টাকা 5 বছরের মুনাফা কি হবে? বেশি হবে। তাহলে কি হবে? গুণ করব আমরা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এখানে যদি ভাগ দিই, দেখো তো এটাকে দিলে আমাদের কত আসতেছে? শুধু 25 আসে, তাই না? এবার 25কে যদি আমরা 12 25 হয় 300, 300কে আমরা 5 দ্বারা গুণ করলে আমাদের আসতেছে কত? 1500 টাকা। তাহলে কত হলো? 1500 টাকা। এখন আমরা নিচে আমাদের উত্তর লিখবো আমরা, যাতে কি লিখবো? একই হারে মুনাফায় মুনাফায় 2500 টাকার 5 বছরের মুনাফা কত টাকা? 1500 টাকা। এটা উত্তর আমাদের। তোমরা উত্তর এটা লিখবা। উত্তর এখন লেখা নাই, তারপরে এই জন্য আমরা অতএব দিয়ে লিখলাম যে ওখানে বলা হয়েছে যে মুনাফার হার একই হলে, তার মানে খ থেকে যেটা পাইলাম ওইটার উপর আমরা নির্ণয় করলাম যে একই হারে মুনাফা 2500 টাকা, 5 বছর মুনাফা হলো 1500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর অঙ্কে যাব। দুই নম্বর সমাধানে দেখো তো তোমরা ভালো করে অঙ্কটাতে কি লেখা আছে?
বলা হয়েছে যে একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 16% কমে 4,620 টাকার একটি টেবিল বিক্রয় করলেন। ক নম্বর বলেছে টেবিলটির ক্রয় মূল্য কত? তাহলে আমরা লিখব 2 তাহলে আমরা যদি ক নম্বর দেখো তো আমাদের বলা হয়েছে 16% কমে টেবিলটির ক্রয় মূল্য কত, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ক্রয় মূল্য টাকা হলে কমা, তাহলে আমরা ক্রয় মূল্য 100 টাকা হলে, তাহলে এখন নিচে লিখব কি লিখব 16% কমে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি করবো, তাহলে যেহেতু কমের কথা বলা হয়েছে তাহলে অবশ্যই বিয়োগ হবে। 100 থেকে আমরা যদি 16 বাদ দিই তাহলে কত আসতেছে 84 টাকা, তাই না? 84 টাকা আসলো। এবার দেখো তাহলে আমরা কি এখন এটাকে ঐকিক নিয়মে সাজাই, যেহেতু আমাদের উত্তর চাওয়া হয়েছে ক্রয় মূল্য, তাহলে অবশ্যই ক্রয় মূল্যকে শেষে লিখব। তাহলে আমরা লিখবো এখন যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 84 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যা কিছু লাভ ক্ষতি যা মুনাফা যা কিছু পাই সব কিছু আমাদের ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তাইলে আমরা কি লিখবো এখন, যাতে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য শেষে লেখার উদ্দেশ্য কি, আমাদের উত্তর চাইছে ক্রয় মূল্য, এই জন্য আমরা এটা শেষে লিখলাম। তাইলে আমাদের এখন কত এসেছে 84। এবার কি বলা হয়েছে 4,620 টাকা, 4,620 টাকা বিক্রয় মূল্য হলে হইবে 100 গুণ 4,620 নিচে হবে 84। প্রিয় শিক্ষার্থীরা, এখন এইটাকে আমরা ভাগ দিই দেখি, তোমরা যদি একবারে না পারো তাহলে ছোটো ছোটো করে দিবা, তাহলে হবে 50 2 100, 42 দুগুণা 84। আবার যদি আমরা দেই 25 2 50, 21 দুগুণা হবে 42। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা এই 21 দ্বারা আবার এইটাকে ভাগ দেই তাহলে 21 দুগুণা হয় 42, 42 হলে হচ্ছে 4, তার মানে আবার 21 দুগুণা 42, একটা শূন্য থাকলো 220। এই 220কে আমরা যদি 25 দ্বারা গুণ করি তাহলে আমাদের উত্তর কত আসতেছে 5,500 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এইটাই কথা বলা হয়েছে যে ক্রয় মূল্য হলো 5,500 টাকা। 5,500 টাকা গুণ যদি দেই দেখো তো 50 50 শূন্য 50 5 55 2 একটা শূন্য থাকলো, ঠিক আছে। এটা হলো আমাদের কয়ের উত্তর ক্রয় মূল্য। এবার খ নম্বরটা দেখো তোমরা কি লেখা আছে, যে 16% লাভের টেবিলটির বিক্রয় মূল্য কথা বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা খ নম্বরে লিখব যে ক হতে প্রাপ্ত। আচ্ছা থাক, এটা আমাদের লেখার দরকার নেই, আমরা সহজে করি সেটা। এখন আমরা কি বলছে 16% লাভের টেবিলটি, তাহলে আবার আমরা লিখবো যে ক্রয় মূল্য কত টাকা হলে 100 টাকা হলে, সব কিছু আমরা কিন্তু ক্রয় মূল্যের উপর নির্ভর করতেছে। ক্রয় মূল্য 100 টাকা হলে এখন আমরা লিখব যে 16% লাভে, এবার লাভ কিন্তু বলা হয়েছে তখন ছিল কম, এবার হলো লাভে, 16% লাভে বিক্রয় মূল্য তাহলে কত হবে 100 যোগ 16 কত এসেছে শিক্ষার্থীরা 116 টাকা, তাই না? এটা আমার হলো কি লাভ। এবার আমরা যেহেতু উত্তর চাইছি কি বিক্রয় মূল্য, তাহলে আমরা এখানে লিখব যে ক্রয় মূল্যটা আমরা আগে লিখব ক্রয় মূল্য কত টাকা 100 টাকা হলে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য কত পাইলাম 116 টাকা, তাই না? এবার আমরা কি করব, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য
কী হবে? কম হবে। তারপরে কত টাকা? আমরা কিন্তু এখানে পেয়েছি খ থেকে পাইছিলাম যে ক্রয় মূল্য পাইছিলাম 5,500 টাকা। তাহলে আমরা এখানে এখন লিখবো যে অতএব এত টাকা হলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এত টাকা হলে কত হচ্ছে? এখন আমরা এটা একটু কাটাকাটি করি। তাহলে এখানে 2 করে এখানে 2 বাদ দিলাম। তাহলে 55 আর 116 আমরা গুণ করব। 55 এবং 116 গুণ করে হইবে আমাদের 6,380 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, 6,380 টাকা। তাহলে আমরা এখন অতএব কী লিখবো? অতএব বিক্রয় মূল্য 6,380 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব 3 নম্বরে। 3 নম্বর সমাধান। দেখো, মধুপুর গ্রামের মোট জনসংখ্যা 1,620 জন, এর মধ্যে 60% লোক শিক্ষিত। তাহলে ওই গ্রামের শিক্ষিত লোকের সংখ্যা কত? 60% শিক্ষিত মানে কি? 100-এর মধ্যে 60। তাহলে আমরা লিখবো ক নম্বরে যে 60% শিক্ষিত। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 60% শিক্ষিত, অর্থাৎ কি 100 জনের মধ্যে শিক্ষিত কতজন? 60 জন, তাই না? 60% বলতে এখানে 100 জনের মধ্যে 100 জনের মধ্যে শিক্ষিত হলো 60 জন। 1 জনের মধ্যে তাহলে কত হবে দেখো তো? কম হবে। তাহলে কম হলে কি হবে? ভাগ দিব আমরা। এবার কত দেওয়া আছে? 1,620 জনের মধ্যে তাহলে কত হবে? 1,620 নিচে হচ্ছে 100, তাই না? তাহলে আমরা এখন এটাকে কি করব? আমরা যদি এটাকে দেখো তো 5 20 100, 3 20 60, তাহলে 5 দিয়ে আবার এটা ভাগ দিলে কত হবে? 3 5 15, 5 গুণা 10, 4 5 20। তাহলে আমরা যদি এখন এটাকে গুণ দিই তাহলে 3 4 হয় 12, 3 2 6 1 7, 3 3 হলো 9। তাহলে এত জন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের শিক্ষিত কত আসলো? 972 জন, তাই না? এবার আমরা আসবো খ নম্বরে। চুকি তো সবাই তুলে নিছো? দেখো, আবার একটু বলি। 60% শিক্ষিত বোঝানো এখানে হয়েছে যে 100 জনের মধ্যে হলো শিক্ষিত হলো 60 জন, 1 জনে কত আর 1,620 জনে কত, এটার মধ্যে আমরা পাইলাম। তাহলে ওই গ্রামে শিক্ষিত পাইলাম আমরা, শিক্ষিত লোকের সংখ্যা হলো 972 জন। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি আমরা ক্ষয়ে। খ নম্বরে বলা হয়েছে, খ নম্বরে কি দেওয়া হয়েছে? 75% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা কত? তাহলে 75% লোক শিক্ষিত, বুঝতে তো পারতেছ। শিক্ষিত তার মানে 75% লোক শিক্ষিত মানে কি 100 এর মধ্যে, অর্থাৎ কত হইল? 100 জনের মধ্যে শিক্ষিত হইল 75 জন। এবার হবে কত জনের মধ্যে? 1 জনের মধ্যে শিক্ষিত হলো কত? কম। শিক্ষার্থীরা, তাহলে এবার কতজন? ওই 1600 যে আছে আমাদের 1,620 জন, ওটার মধ্যে আমরা কিন্তু এটা বাইর করবো। এজনের মধ্যে শিক্ষিত 75 গুণ 1,620, নিচে হবে 100। প্রিয় শিক্ষার্থীরা, 75 গুণ 1620। এখন আমরা এটা কাটাকাটি যদি করি, দেখো তো 3 25 75, 4 25 100, 4 দিয়ে যদি এটা আমরা দিই 4 4 16, 0 4 5 20,
তাহলে এখন গুণ দিলে আমাদের কত হচ্ছে দেখো তো, 3 × 5 = 15, 3 × 4 = 12, তার মানে কত হইল 1215 জন। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা 75 ওই একই নিয়মের অঙ্ক। এর আগে ছিল মনে করো যে শিক্ষিত লোক 60% ছিল, আর এটা হলো 75%, যে 100 জনের মধ্যে শিক্ষিত হলো 75 জন, একে কত আর এইটাতে কত। তাহলে আমরা উত্তর এখন লিখবো যে 75% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা হচ্ছে আমাদের কত, 1215 জন, তাই না? প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা চলে যাই 4 নম্বর একটা অঙ্ক আছে। দেখো, চার নম্বর অঙ্কের বলা হয়েছে যে রহিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন, বার্ষিক মুনাফার হার 6%। তাহলে 100 টাকার 5 বছরের মুনাফা কত? প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রথমে লিখতে পারি, যেহেতু এখানে লেখা আছে যে বার্ষিক মুনাফার হার 6%, তাহলে আমরা কি লিখবো যে 100 টাকা, এখানে কি চাওয়া হয়েছে যে 100 টাকা 5 বছর, তাহলে কত? তা বার্ষিক মুনাফার হার 6% অর্থ কি 100 টাকা 1 বছরের মুনাফা 6 টাকা। তাহলে আমরা ওইটাই লিখবো এখন যে 100 টাকা 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 6 টাকা, তাই না? কারণ আমরা জানি যে তোমাদের এইরকম সংক্ষিপ্ত 1 নম্বর প্রশ্নে আসে পরীক্ষায় এবার যে 5% বার্ষিক মুনাফার হার 5% অর্থ কি। তাহলে ওই আমরা ওইটা লিখি যে 100 টাকা 1 বছরের মুনাফা। তা আমাদের এইটার কথা বলা হয়েছে যে বার্ষিক মুনাফার হার 6%, তা আমরা ওইটাকে কি লিখলাম যে 100 টাকা 1 বছরের মুনাফা হচ্ছে 6 টাকা। তাইলে এখানে বলা হয়েছে যে অতএব ওই 100 টাকার এই 5 বছরের মুনাফা কত? তাহলে 100 টাকা 5 বছরের মুনাফা 6 × 5 কত আসতেছে? 30 টাকা, তাই না? এটা হলো আমাদের কি যে 100 টাকা 5 বছর মুনাফা পাইলাম হলো 30 টাকা। এবার খ নম্বরে বলা হয়েছে যে 3 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে। 3 বছর পর আবার আমরা কিন্তু ওই কথাটাই লিখবো যে এটা উত্তর আমরা কিন্তু পেয়ে গেলাম, কয়ের উত্তর পেয়েছি যে অতএব 100 টাকা 5 বছরের মুনাফা হবে 30 টাকা। এবার খ নম্বরে বলছে 3 বছর পর কত টাকা মুনাফা দিতে হবে। তাইলে আবার আমরা লিখব ওই আবার ওই লাইনটা আমাদের কিন্তু লিখতে হবে, এই জন্য আমরা আবার লিখব, আবার কি লিখব 100 টাকার 1 বছরের মুনাফা কত টাকা? 6 টাকা, তাই না? ওইটা যেহেতু বলছে ওই কথাটাই কিন্তু আবার বোঝানো হয়েছে যে 3 বছর পর তাহলে কত টাকা মুনাফা দিতে হবে। তাইলে এই জন্য আমরা আবার লিখলাম ওইটা যে 100 টাকা 1 বছরের মুনাফা হলো 6 টাকা। তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে না? তাহলে কম হলে কি হয়? ভাগ হয়, তাই না? এবার আসি, যেহেতু এখানে বলা হয়েছে কত টাকা ঋণ নিয়েছিল? 2000 টাকা। তাহলে ওই 2000 টাকায় আমরা কি করব? 3 বছরে বাইর করবো, যাতে 2000 টাকার কত সময় দেওয়া আছে? এটা দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লেখা আছে 3 বছর পর। তাইলে আমরা এখন কি করব? 6 × 2000 × 3/100। প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমরা একটু দেখো, যেখানে বলা হয়েছে ক নম্বরটাতে ছিল যে 100 টাকা 5 বছরে কত, তা আমরা এইখান থেকে কিন্তু অঙ্কটা বাইর করে নিয়েছি। ক নম্বরে যে বার্ষিক মুনাফার হার 6% দেওয়া আছে, তার মানে 100 টাকা 1 বছরের মুনাফা, তাই না? তাই 100 টাকা 1 বছরের মুনাফা আমি উপরে লিখছিলাম, ক নম্বরে দেখো 6 টাকা। 100 টাকা 5 বছর এখানে সময় উল্লেখ করা হয়েছে 5 বছর, এই জন্য আমরা 5 দ্বারা গুণ করলাম, পাইলাম কত? 30 টাকা। এবার খ নম্বরে বলা হয়েছে যে 3 বছর পরে কত টাকা মুনাফা দিতে হবে। এই জন্য আমি আবার একটা কথা লিখেছি, অবশ্য যেহেতু ওই লাইনটাকে আবার আমি লিখতেছি, এই জন্য লিখলাম যে আবার 100 টাকার 1 বছরের মুনাফা কত? এই যে আমাদের 6 দেওয়া আছে 6%, 100 টাকা 1 বছরের মুনাফা হলো 6 টাকা। তাহলে 1 টাকা 1 বছরের মুনাফা কি হবে? কম হবে। যেহেতু এখানে 2000 আমাদের উদ্দীপকের মধ্যে দেওয়া আছে যে 2000 টাকা, তাহলে কত হবে? 3 বছরের 2000 টাকা 3 বছরের মুনাফা কত হবে? এই জন্য আমি লিখলাম যে 2000 টাকা 3 বছরের মুনাফা। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা যদি এটাকে একটু কাটাকাটি করি, দেখো তো কি আসতেছে। এখানে যদি
বাদ দেই তাহলে আমাদের আসে 20, তাই না? এবার আমি গুণ করো তো দেখো, যদি আমরা গুণ দিই তাহলে 3 20 হয় 60, 3 গুণন 60 হচ্ছে, 60কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমাদের 360, তাই না? এত কি টাকা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন নিচে কি লিখবো, যে 3 বছর পর 360 টাকা মুনাফা দিতে হবে। কয় বছর পর? এখন আমরা ওইটা লিখে দিতে পারি যে 3 বছর পর, যেহেতু এখানে কত টাকার কথা বলা হয়েছে, তাহলে আমরা লিখব যে 3 বছর পর 360 টাকা কি মুনাফা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের দেখবে বিগত সালের প্রশ্নগুলো বাইর করবে, করে ওইখান থেকে তোমরা দেখবে যে এই নিয়মের অঙ্ক আরও অনেক আছে, একই নিয়মের অঙ্ক উদাহরণের মধ্যে দেওয়া আছে। তোমরা নিজে নিজেও একটু প্রশ্ন সাজাবে, এইভাবে করার চেষ্টা করবে, কারণ এই অধ্যায়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 2টা অঙ্কের মধ্যে একটা দিতে হবে। তা তোমাদের এরকম অঙ্ক আরও একটু তোমরা বইয়ে খুঁজে খুঁজে করবে। আমি অবশ্য আবারও তোমাদের মাঝে এরকম অঙ্ক নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে অঙ্কগুলো করানো হলো অবশ্যই তোমরা মনে খাতায় তুলে নিয়েছো, এগুলা করবে। পাশাপাশি তোমরা বিগত সালের বিভিন্ন কোশ্চেনগুলো সলভ করবা, যেন তোমাদের এই অঙ্কটা আরও সহজ হয়, সহজেই বুঝতে পারো। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আবার আগামীতে তোমাদের সাথে নতুন অধ্যায় নিয়ে, নতুন অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, ঘরেই থাকো। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আল্লাহ হাফেজ।